সকালের নরম আলো নিঃশব্দে জানালার ফাঁক গলে কেবিনের ভিতর ঢুকে পড়েছে। সাদা দেয়ালের উপর ঝরে পড়া সে আলোকছায়া এক অদ্ভুত শান্তি ছড়িয়ে দিচ্ছে গোটা ঘরে। দূর থেকে ভেসে আসছে কিছু নাম না জানা পাখির কিচিরমিচির শব্দ, আর বাইরে রাস্তায় শুরু হয়েছে দিনের প্রথম গাড়ি চলা। নিয়মিত কিন্তু বিরক্তিকর এক শব্দের ধারা। আরমান এখনো সোফায় বসে ঘুমিয়ে, মাথাটা একদিকে হেলে পড়ে আছে, মুখে হালকা ক্লান্তির ছাপ। সূর্যের আলো তার মুখে এসে পড়তেই সে একবার চোখ কুঁচকে নিল বিরক্তিতে। একটু পরে ধীরে ধীরে চোখ মেলে তাকালো চারিদিকে, প্রথমে অস্পষ্টভাবে, তারপর ধীরে সোজা হয়ে বসে পড়ল। দৃষ্টি গিয়ে পড়ল সাদা চাদরে মুড়ে গলা অবধি টেনে রাখা সেই মেয়েটি যেন এক নিঃশব্দ দুঃখের অবয়ব হয়ে ঘুমিয়ে আছে, চোখ বুজে আছে, তবু চোখের কোণের চারিপাশে চাপা ক্লান্তি, মুখে এক ধরনের বিষণ্ণতা যা ঘুমের মাঝেও স্পষ্ট। সেই শান্ত মুখখানার দিকে তাকে আরমানের চোখে ক্ষণিকের জন্য ঝিলিক দিয়ে উঠল এক অদ্ভুত অনুভূতি, কেমন যেন বোধের অতলে নেমে যাওয়া একটা নরম ঢেউ। এক মুহূর্তের জন্য আরমান অনুভব করলো এই মেয়েটিকে সে যতটা বুঝেছে তার চেয়ে অনেক বেশি কিছু লুকিয়ে আছে মায়ার ভেতরে। অনেক না বলা কথা, অনেক চাপা কান্না, এবং হয়তো কোথাও লুকিয়ে থাকা এক অপূর্ণ অপেক্ষা। কাল রাতে নার্স কেবিনে ছেড়ে বেরিয়ে যাওয়ার অনেক পরে সে আবারও কেবিনে ফিরে এসেছিল। ততক্ষণে মায়া ঘুমিয়ে পড়েছে, হয়তো ওষুধের ঘোরে কিংবা দিনের সমস্ত ক্লান্তি আর হৃদয়ের দহন মিলিয়ে এক ধরনের গভীর ঘুমে ডুবে গেছে। আরমান চুপচাপ সোফায় বসে নিজের মোবাইলে ইমেল চেক করছিল। তখন সবকিছুই স্ক্রিনের পাতায় পাতায় ভেসে উঠছিল, কিন্তু ঠিক কখন যে তার নিজের চোখ বুজে এসেছে সে নিজেও জানে না। আরমান ধীর পায়ে সোফা থেকে উঠে হাঁটা দিল ওয়াশরুমের দিকে, চোখ মুখে এখনো ঘুমের আবেশ, শরীরে ক্লান্তির রেখা। কয়েক মিনিট পর ওয়াশরুম থেকে বেরিয়ে এলো সে, হাতে নিজের রুমাল, নিঃশব্দে ভেজা মুখ আর হাত মুছে নিচ্ছে। ঠিক তখনই ঠকঠক আওয়াজে কেবিনের দরজায় টোকা পড়ল, সাথে সাথেই শোনা গেল এক চেনা কণ্ঠ। আসতে পারি? আরমান মুখটা তুলে স্বাভাবিক গাম্ভীর্য বজায় রেখে ছোট্ট করে উত্তর দিল। হুম। দরজাটা খুলে ভেতরে ঢুকলো আবির, মুখে স্বাভাবিক এক প্রাণবন্ত হাসি, হাতে একটা ছোট ব্যাগ। আরমান ওর দিকে না তাকিয়ে বলল, তুই এত সকালে এখানে? আবির হাসি মুখে উত্তর দিল, তোদের এখানে রেখে নিজের বিছানা ঘুম হচ্ছিল না রে ভাই, তাই ভাবলাম একটু দেখে যাই। আরমান ধীরে ধীরে সোফায় বসে পড়ল, বলল, তারপর ওর দিকে ভ্রু কুচকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, তুই এত সকালে এখানে? এত সকালে তোকে ঢুকতে দিল কে? এই নার্সিংহোমে তো খুব কড়া। আবির দাঁত কেলিয়ে হেসে বলল, আরে আরমান শাহরিয়ার বলে একটা নাম আছে না, সে পাওয়ার খাটিয়েছে। এই কথায় হালকা এক বাঁকা হাসি খেলে গেল আরমানের ঠোঁটে, কিন্তু মুহূর্তে মৃদু আওয়াজে তাদের দৃষ্টি চলে গেল বেডের দিকে। মায়া ধীরে ধীরে উঠে বসার চেষ্টা করছে, চোখে ঘুম আর ক্লান্তির ছায়া। আবির সঙ্গে সঙ্গে ব্যাগটা নামিয়ে রেখে ওর পাশে এগিয়ে গেল, নরম হাতে সাহায্য করলো বালিশে ভর দিয়ে ঠিকঠাক হয়ে বসতে। আরমান চোখ সরিয়ে নিল, কিন্তু তীক্ষ্ণ দৃষ্টিতে পুরো দৃশ্যটা যেন গেঁথে নিল ভেতরে ভেতরে। মায়া মুখ তুলে তাকিয়ে দুর্বল কণ্ঠে বলল, তুমি কখন এলে ভাইয়া? আবির পাশে রাখা টুলটা টেনে নিয়ে বসলো, চোখে ছিল একরাশ স্নেহ, কণ্ঠে ছিল অভ্যস্ত দায়িত্ববোধ। এই তো এইমাত্র এলাম। এখন কেমন আছো তুমি? মায়া মাথা একটু নেড়ে ছোট্ট করে জবাব দিল। ভালো আছি। আবির কিছুটা ঝুঁকে মৃদু কণ্ঠে আবারও জিজ্ঞাসা করলো, সত্যি ভালো আছে তো? কোনো অসুবিধা বা কষ্ট হচ্ছে না তো? বলো আমাকে, তাহলে আমি সরাসরি ডাক্তারের সঙ্গে কথা বলবো। মায়া চোখ নামিয়ে বলল, না ভাইয়া, এখন আর কোনো কষ্ট হচ্ছে না, ঠিক আছি আমি। ওদের কথোপকথনের মাঝখানে কেবিনে একটা মুহূর্তের জন্য নেমে এলো গভীর এক নীরবতা। আবিরের চোখে বন সুলভ স্নেহ, আর মায়ার কণ্ঠে ধরা পড়ে এক অনুচ্চারিত কৃতজ্ঞতা, যা সে প্রকাশ করতে পারছে না, শুধু অনুভব করছে। আরমানের কেন জানি বিরক্ত লাগলো সবকিছু, তাই কোনো কিছু না বলে গম্ভীর মুখে বেরিয়ে গেল। আবির আর মায়া তাকিয়ে রইল ওর যাওয়ার দিকে। সকাল 10টা, ডাক্তারের চেক আপ শেষ, সব রিপোর্টই আশ্বস্ত করেছে মায়ের শরীরের অবস্থা ভালো। স্যালাইনের ক্যানোলা খুলে দেওয়া হয়েছে তার হাত থেকে, হালকা ব্যথা রয়ে গেছে সূচের প্রবেশপথে, কিন্তু সে ব্যথার চেয়েও বড় যে ক্ষত তা ছিল মনের গভীরে। এখন মায়া আবিরের নিয়ে আসা বাড়ির পোশাক পরে প্রস্তুত হয়েছে হসপিটাল ছাড়ার জন্য। চোখে মুখে ক্লান্তি থাকলেও সাজানো রয়েছে এক ধরনের নির্লিপ্ততা, যেন কোনো কিছুতেই আর অবাক হবার মতো কিছু বাকি নেই তার জীবনে। ওদিকে আবির আর আরমানের বাবা আনোয়ার সাহেব গিয়েছেন ডিসচার্জের যাবতীয় ফর্মালিটিস পূরণ করতে। আনোয়ার সাহেব একটু আগে যখন বললেন, আমি তোকে নিতে এসেছি মায়া মামুনি, আজ থেকে তুই আমাদের বাড়িতেই থাকবি আমার মেয়ে হয়ে। তখনই বুকের ভেতর কোথা থেকে যেন এক গোপন হাহাকার ছড়িয়ে পড়ল। মায়ার চোখ ভিজে উঠল, কোনো কিছু বলার আগে নিঃশব্দে গড়িয়ে পড়ল এক ফোঁটা অশ্রু। একটানা তাকিয়ে রইল সামনের দেয়ালে, যেন সেখানেই লুকিয়েছে তার সমস্ত অতীত, সমস্ত স্মৃতি। তার চাচা চাচি নাকি আজ সকালেই চলে গেছেন, তার সাথে দেখা না করে হয়তো ভয় পেয়েছে।
যদি এখন মায়ার দায়িত্ব তাদেরকে নিতে হয়। মনের ভেতর হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ল একটাই সত্য, সে এখন এতিম, মাথার উপরে ছাদ নেই, নিজের বলতে এমন কিছুই অবশিষ্ট নেই ওর। প্রথমটায় যেতে রাজি হয়নি সে আরমানদের বাড়িতে। ভেতরে এক গোপন দ্বিধা, এক অদ্ভুত অস্বস্তি তাকে আটকে রাখছিল। কিন্তু আনোয়ার সাহেব ধৈর্য ধরে বুঝিয়েছিলেন, মায়াকে মনে করিয়ে দিয়েছিলেন সেই মুহূর্তটা, যেদিন হাসপাতালে বসে তার প্রিয় বন্ধু মায়ার বাবা নিজের কাপা হাতটা মেয়ের হাত থেকে ছাড়িয়ে তুলে দিয়েছিলেন আনোয়ার সাহেবের হাতে। নিঃশব্দে গভীর এক আস্থায় ভর করে বলে গিয়েছিলেন, আমার একমাত্র মেয়েটার দায়িত্ব তোর হাতে তুলে দিলাম। এখন থেকে তুই ওর বাবা, দেখে রাখিস আমার মেয়েটাকে। আনোয়ার সাহেবও কথা দিয়েছিলেন এই মেয়েটাকে নিজের সন্তানের মতো আগলে রাখবেন, যত্ন করবেন, কোনো কষ্ট আসতে দেবেন না তার জীবনে। আর তখনই মায়ার বাবা বলে গিয়েছিলেন আরও একটা কথা, ভালো ছেলে দেখে মায়ার বিয়ে দিস আনোয়ার, যেন আমার মেয়েটা সারা জীবন সুখে থাকে। খুব ইচ্ছে ছিল জানিস মেয়েটাকে সুখী হতে দেখার, কিন্তু সব ইচ্ছে তো শেষ পর্যন্ত পূরণ হয় না। মায়ের বাবা দেখে যেতে পারলেন না মেয়েকে সুখী হতে, এটাই ছিল তার অপূর্ণতার গভীর দাগ। আর সেই দায়ের ভারী আজ আনোয়ার সাহেব তুলে নিয়েছেন মায়ের জীবনের একমাত্র ছায়া হয়ে। আবির যখন সেই কেবিনে ঢুকলো তখন দৃশ্যটা দেখেই মুহূর্তে তার চোখ বড় হয়ে গেল। সামিরা ঘুমে এমনভাবে গা ছেড়ে দিয়েছে যেন পৃথিবীর কোনো চিন্তাই তার নেই। বিছানার এক কোণে উপর হয়ে শুয়ে আছে ও, বালিশের জায়গায় দখল করে আছে ওরা এক হাত, বালিশ নিচে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। সামিরার একটা পা আর একটা হাত বেডের বাইরে ঝুলে আছে, মুখটা আধা খোলার, গলা দিয়ে হালকা শোষ শব্দ বেরোচ্ছে। এই অবস্থায় আবিরের দুষ্টুমি মন ভরপুরে আনন্দে ভরে উঠল। সঙ্গে সঙ্গে পকেট থেকে ফোন বের করলো, ফটাফট কয়েকটা ছবি তুলে ফেললো সামিরার এই রাজকীয় ঘুমের। তারপর ওর মানিব্যাগ থেকে একটা ছোট্ট কাগজের টুকরা বার করে পাকিয়ে সরু বানিয়ে নিঃশব্দে সামিরার কানে খোঁচাতে শুরু করলো। ঘুমে বিঘ্ন ঘটাতেই সামিরা বিরক্ত মুখে হাত নেড়ে আবিরের হাত সরিয়ে দিল। কিন্তু আবির থেমে থাকার ছেলে না, আবারও একই কাণ্ড করলো। এদিকে সামিরা পাশ ফিরতে গিয়ে একেবারে ধপ করে বিছানা থেকে নিচে পড়ে গেল। উফ মা গো! একটা ঝাঁকি খেয়ে হঠাৎ চেঁচিয়ে উঠল সে। আবির তো হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার দশা। সামিরা ততক্ষণে চোখ কসলাতে কসলাতে ফ্লোরে উঠে বসে বোকার মতো তাকিয়ে রইল ওর দিকে। তারপর ধীরে ধীরে মাথায় বুদ্ধি ফিরতে দাঁত খিচিয়ে তেড়ে এলো আবিরের দিকে। এই তুমি নিশ্চয়ই কিছু করেছো তাই না? আমি এমনি এমনি পড়ে যাব না? রাগে মুখ লাল করে চেঁচিয়ে উঠল সামিরা। আবির কোনো মতে নিজের হাসি থামিয়ে বলল, আরে না রে, আমি কি করব? তোকে ডাকার জন্য এসেছিলাম। তোকে ডাকার সাথে সাথে তুই নিচে পড়ে গেলে, এটা আমার কি দোষ? সামিরা রেগেই বলল, তা আমি তো তোমার ডাক শুনলাম না। নিশ্চয়ই কিছু না কিছু করেছো তুমি। শোন, তুই যখন ঘুমাচ্ছিলি তখন দেখলাম তুই বিছানার অর্ধেক ঝুলে আছিস। আমি যদি না ডাকতাম এমনিতেও পড়ে যেতিস। বরং আমি তো তোর প্রাণ বাঁচাতে এসেছিলাম বলা যায়। আবির নাটকীয় ভঙ্গিতে বলল, তারপর আবারও হাসতে লাগলো। তারপর বলল, বিশ্বাস হচ্ছে না তো? দাঁড়া, প্রমাণ দেখাচ্ছে। বলেই সে ফোনটা সামিরার সামনে ধরলো। ছবিটা দেখে সামিরার মুখ যেন কালো হয়ে গেল। ছি ভাইয়া, এসব কি? আমার এত বাজে ছবি! তুমি এই অবস্থায় ছবি তুলেছো কেন? চিৎকার করে উঠল সামিরা। তাড়াতাড়ি ডিলিট করো বলছি। সামিরার মোবাইল কেড়ে নিতে এগুতে আবির এক ঝটকায় হাত সরিয়ে নিল। আবির এক চোখ টিপে বলল, না, একদম না। এই ছবিগুলো খুব মূল্যবান, পরে কাজে লাগবে। তারপর গম্ভীর ভঙ্গিতে বলল, তুই বল, তোকে এখানে কেন রাখা হয়েছিল? সামিরা বলল, মায়াপুর খেয়াল রাখার জন্য। হ্যাঁ তো, তাহলে তুই কতটা খেয়াল রাখলি শুনি? সামিরা মাথা নিচু করে অপরাধীর মতন বলল, সরি ভাইয়া, কাল রাতে ভাইয়া বলেছিলে খেয়ে একটু রেস্ট নিতে। খাওয়া শেষ করে একটু শুয়েছিলাম, কখন যে ঘুমিয়ে পড়েছি। তারপর মুখ তুলে আবারও বলল, মায়া আপু কেমন আছে এখন? আপুর কোনো অসুবিধা হয়নি তো? আমি জানি খুব খারাপ করেছি আমি। এমন দায়িত্বজ্ঞানহীনভাবে ঘুমিয়ে পড়া ঠিক হয়নি। মায়া এখন ভালো আছে, চিন্তা করিস না। এরপর আবিরও কিছুটা দুঃখিত হওয়ার ভান করে বলল, হ্যাঁ, এটা তুই একদম ঠিক বলেছিস। তুই ভীষণ খারাপ, আর তাই তো তোর কথা কেউ মনে রাখেনি। সবাই থেকে হসপিটাল থেকে না নিয়ে মায়াকে ডিসচার্জ করিয়ে চলে গেছে। আবিরের এই কথায় অবাক হয়ে গেল। সামিরাও চোখ বড় বড় করে বলল, কি? সবাই আমাকে না নিয়ে চলে গেছে? হ্যাঁ তো, সবাই দেখছি মায়াকে নিয়ে ব্যস্ত বাড়িতে। আমার হঠাৎ করে মনে পড়লো তোর কথা। জানিস তো, তোকে আমি কতটা ভালোবাসি। তো আমি সবাইকে তোর কথা জিজ্ঞেস করতেই সবার মনে পড়লো তুই তো কুম্ভকর্ণের মতো পরে পরে ঘুমাস। তাই সবাই বলল যে আমি যেন তোকে তুলে নিয়ে আসি। আমি ভাবলাম ওই ছোটোখাটো একটা হাতির বাচ্চার মতো মানুষটাকে তুলে আনা আমার পক্ষে সম্ভব নয়, তাই একটা জেসিবি নিয়ে আসে।
ওটাতে করে তুলে নিয়ে যেতে সুবিধা হবে। তবে দুঃখের বিষয় হলো এই যে অত বড় জেসিবিটাকে এই নার্সিংহোমের ছোট দরজা দিয়ে প্রবেশ করানো গেল না। সামিরা প্রথমে অবাক হলো, ওকে সবাই না নিয়ে চলে গেছে শুনে। কিছুটা মন খারাপ হলো, কিন্তু আবিরের পুরো কথাটা শুনে আবারও রেগে গেল। তেরে গিয়ে আবিরকে কিলঘুষি মারতে শুরু করলো, মুখে বলতে থাকলো, কি? আমি ছোটখাটো হাতির বাচ্চা? আর তুমি তুমি কি? হ্যাঁ, তুমি একটা গন্ডার জলহস্তি। ওদের এই দুষ্টুমির মাঝে আরমান গম্ভীর গলার আওয়াজ শোনা গেল। কি হচ্ছেটা কি? তোরা এখানে কি শুরু করছিস? সামিরা দরজার কাছে আরমানকে দাঁড়িয়ে থাকতে দেখে ওর কাছে গিয়ে আবিরের নামে নালিশ জানিয়ে বলল, ভাইয়া, তুমি জানো আবির ভাই আমাকে হাতির বাচ্চা বলেছে, আবার আমাকে তুলে নিয়ে যেতে নাকি জেসিবি লাগবে। আবির তাড়াতাড়ি নাকচ করে বলে উঠল, আরে হাতির বাচ্চা বলেনি তো, বলছে ছোটখাটো হাতির বাচ্চার মতো মানুষ। দুটো একই হলো। আচ্ছা, তোমরা সবাই নাকি আমাকে না নিয়ে চলে গেছো মায়া আপু ডিসচার্জ করিয়ে? আবির থমথমে গলায় উত্তর দিল, না, এখনো যায়নি, তবে 2 মিনিটও লেট করলে চলে যাব তোদের রেখে। বলেই আরমান আবার হন হন করে চলে গেল। আর এদিকে সামির আবিরের দিকে মুখ বেঁকিয়ে বলল, মিথ্যাবাদীর পাহাড় একটা। বলেই মুখ ঘুরিয়ে সামিরাও হন হন করে চলে গেল। মায়া ধীরে ধীরে বেড থেকে নামলো। স্যালাইন খুলে ফেলার পরও শরীরে এখনো ক্লান্তির ছাপ স্পষ্ট। সামিরা ইতিমধ্যে ওর কাল রাতের পোশাক একটা ব্যাগে গুছিয়ে হাতে নিয়ে দাঁড়িয়েছিল। ডিসচার্জের সমস্ত ফর্মালিটিও শেষ হয়ে গেছে। মায়া প্রথম পা বাড়াতে হঠাৎ যেন চারিদিক ঘুরে উঠলো। তার শরীরটা দুলে উঠতেই নিজেকে সামলে নিল বেডে ধরে। সামিরা এক ঝটকায় এগিয়ে এসে ওকে জড়িয়ে ধরল। কি হলো আপু, আবার শরীর খারাপ করছে? উদ্বিগ্ন গলায় জিজ্ঞাসা করলো সামিরা। মায়া ম্লান হাসির চেষ্টা করে বলল, না, ঠিক আছি, শুধু মাথাটা একটু ঘুরে গেল। সামিরা ধীরে ধীরে বলল, তুমি কি পারবে বাইরে গাড়ি পর্যন্ত? কথাটা শেষ করতে পারলো না সে। ঠিক তখনই হন হন করে কোথা থেকে যেন আরমান এসে হাজির। এক মুহূর্ত দেরি না করে মায়াকে তুলে নিল কোলে। তারপর কিছু না বলে কেবিন থেকে বেরিয়ে গেল দ্রুত পায়ে। সামিরা বিশ্ব স্থির দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাটা যেন হজম করতে পারছিল না। তারপর হঠাৎ দৌড়ে ছুটে চলল ওদের পেছন পেছন। ওদিকে আরমান বাইরে থেকে দেখছিল কেবিনের দরজা দিয়ে মায়ের প্রতিটা নড়াচড়া। মাথা ঘুরে পড়ে যেতে দেখেই আর এক মুহূর্ত ভাবেনি সে। কোনো কিছু তোয়াক্কা না করে ছুটে গিয়ে কোলে তুলে নিয়েছে মায়াকে। মায়া প্রথমে কিছু বুঝে উঠতে পারেনি। তারপর চারিপাশে তাকিয়ে দেখলো অনেকেই তাকিয়ে আছে ওদের দিকে, কেউ আবার নিজস্ব কাজে ব্যস্ত। হালকা ঘেমে যাওয়া কপাল নিয়ে মায়া নিচু স্বরে বলল, আপনি কি করছেন? নামিয়ে দিন আমায়, আমি নিজেই যেতে পারবো। আরমান গম্ভীর গলায় ওর দিকে না তাকিয়ে দৃষ্টি সামনের দিকে রেখে জবাব দিল, হ্যাঁ, কেমন পারবে সেটা তো আমি দেখলাম। আর তোমার জন্য আমার সারাদিন হসপিটাল বসে থাকার সময় আমার নেই। মায়া রাগে ঠোঁট কামড়ে বলল। কে আপনাকে বলেছে আমার জন্য হসপিটালে আসতে? এরই মধ্যে ওরা গাড়ির সামনে এসে পৌঁছেছে। গাড়ির কাছে দাঁড়িয়ে থাকা আবির বিস্ময়ে হা করে তাকিয়ে আছে ওদের দিকে। মুখের অভিব্যক্তি যেন সিনেমার দৃশ্য দেখছে এমন। আরমান বিরক্ত মুখে বলল, ওভাবে তাকিয়ে না থেকে দরজা খুলে দে। আবির যেন হুঁশ ফিরে পেয়ে তাড়াতাড়ি গাড়ির দরজা খুলে দিল। আরমান মায়াকে গাড়ির ভেতরে সিটে গিয়ে সতর্কভাবে বসিয়ে দিল। মায়া কিছু না বলেই একপাশে চোখ ফিরিয়ে নিল। সামিরাও ততক্ষণে এসে পাশে বসে পড়েছে। ঠিক তখনই আরমানের বাবা আনোয়ার সাহেব এসে পৌঁছালেন। হাতে একটা ছোট ব্যাগ। মায়ের বাকি ওষুধগুলো এনে দিয়েছেন, সঙ্গে শেষবার ডাক্তারের সঙ্গে কথা বলে নিয়েছেন। আরমান ওনার দিকে তাকিয়ে সংক্ষিপ্তভাবে বলল, তোমরা যাও ড্যাড, আমি আসছি। আবির এতক্ষণে নিজের অবাক ভাব কাটিয়ে উঠে ড্রাইভিং সিটে গিয়ে বসেছে। আনোয়ার সাহেব পাশে উঠে বসলেন সাই জানিয়ে। তারপর গাড়ি ছুটে চলল শাহরিয়ার ম্যানশনের দিকে। হাসপাতালে রেখে গেল কিছু না বলা প্রশ্ন, কিছু অপূর্ণ অনুভূতি। শাহরিয়ার ম্যানশনের প্রশস্ত ড্রয়িং রুমে তখন সবার উপস্থিতি। মায়া এক কোনায় সোফায় বসে আছে, তার পাশে বসে আছেন আঞ্জুমা বেগম। স্নেহময় হাতে এক এক করে মায়ের মুখে খাবার তুলে দিচ্ছেন তিনি, যেন নিজের মেয়েকেই যত্ন করছেন। মায়াকে এখন একা রুমে থাকতে দিচ্ছেন না কেউ। সবাই জানে এই মুহূর্তে একাকিত্বই সবচেয়ে বড় বিষ। বাবার শূন্যতার স্মৃতির ভারে ভেঙে পড়তে পারে যে কোনো সময়। তাই সবাই মিলে একসাথে ড্রয়িং রুমে। ঠিক তখনই হঠাৎ করে বেজে উঠল কলিং বেলের শব্দ। ঘরে নিস্তব্ধতা ভেঙে গেল এক মুহূর্তে। দরজার দিকে এগিয়ে গেল এই বাড়ির এক মেয়ের। সামান্য সময় পরেই দরজা খুলে দিল সে। প্রবেশ করলো মিসেস সাবিনা বেগম। পরিপাটি সাজ, কিন্তু মুখে অভিব্যক্তি কঠিন পরতে। তার পাশে দুজন মানুষ। একজনকে তো তিনি সম্পূর্ণ জড়িয়ে ধরে রেখেছেন, যেন বহুদিন পর ফিরে পাওয়ার কাছের কিছু। ড্রয়িং রুমে বসে থাকা সবাই চমকে তাকালেন দরজার দিকে। মিসেস সাবিনার সাথে থাকা সেই দুই ব্যক্তি যেন চেনা নয়, আবার একেবারে অচেনাও নয়। তাদের আগমনে ঘরের পরিবেশে নেমে এলো একরাশ জিজ্ঞাসা আর বিস্ময়।
ড্রয়িং রুমে বসে থাকা সবাই চমকে তাকালেন দরজার দিকে। মিসেস সাবিনার সঙ্গে থাকা সেই দুই ব্যক্তি যেন চেনা নয়, আবার একেবারে অচেনাও নয়। তাদের আগমনে ঘরের পরিবেশে নেমে এলো একরাশ জিজ্ঞাসার বিষয়। নিঃশব্দ ঘরে তখন একমাত্র কণ্ঠস্বর মিসেস সামিনা বেগমের। তিনি কোমল অথচ দৃঢ় গলায় সেই অল্প বয়সী মেয়েটাকে পাশে দাঁড় করিয়ে বললেন, হয়তো তোমরা অনেকেই ওকে আগেই চিনো, তবে আজ থেকে ওর আরেকটি নতুন পরিচয় হলো এই বাড়ির হবু বউ, আমার ছেলে আরমান শাহরিয়ারের হবু স্ত্রী মাইশা তালুকদার। আমার আরমানের সেই ভালোবাসা, যার জন্য আজও সে জীবনকে সামনে এগিয়ে দিতে পারেনি। বছরের পর বছর যে মেয়েটিকে ও খুঁজে ফিরেছে উম্মাদের মতো, এই সেই মেয়ে মাইশা তালুকদার। ঘরের এক কোণে থমকে গেল মুহূর্তটা। উপস্থিত সবার মুখে বিস্ময়ের ছায়া। এই বাড়ি সকলে জানে মাইশা নামটা, জানে এটাই সেই নাম যার টানে একসময় আরমান বিয়েতে অনিচ্ছা প্রকাশ করেছিল, জানে এই নামে পেছনে ফেলেছিল সংসার, ডিভোর্স দিয়ে দূরে সরিয়ে দিয়েছিল মায়াকে। সামিরা প্রথম নীরবতা ভাঙল, কণ্ঠে স্পষ্ট অবাক ভাব। মম, এই মাইশা সেই মাইশা যার জন্য ভাইয়া মায়া আপুকে ডিভোর্স দিয়েছিল? সাবিনা বেগম মায়া চোখে তাকিয়ে মেয়েটার গালে স্নেহ ভরে হাত বুলিয়ে বললেন, এই সেই মাইশা যে আমার ছেলের প্রাণ বাঁচিয়েছিল আজ থেকে 10 বছর আগে, আর এই মেয়েটার জন্যই ডিভোর্স দিয়েছিল মায়াকে। মায়া যেন হঠাৎ জমে গেল, শরীর ঠান্ডা হয়ে এলো, মাথার ভিতর ঘুরপাক খেতে লাগলো হাজারো প্রশ্ন। চাচাতো বোন মাইশার জন্য ওকে ডিভোর্স দিয়েছে আরমান? আরমান মাইশাকে ভালোবাসে, তাহলে বিয়েটা করলো না কেন? তখন ও তো শুনেছিল তাদের বিয়ে নাকি জোর করে করানো হয়েছিল আরমানের দাদুর ইচ্ছায়। তবে কি এই বাড়ির সবাই শুরু থেকেই জানতো মাইশাকে? তাহলে মায়ের সঙ্গে সে বিয়েটা কেন দিল? সবকিছুই যেন এলোমেলো মনে হচ্ছে মায়ার। চিন্তা করতে গিয়েও মাথাটা আর সাড়া দিচ্ছে না ঠিক করে। হঠাৎ সামিরার চোখ পড়ল সদর দরজার দিকে। সেখানে একা নিঃশব্দে দাঁড়িয়ে আছে আরমান। ওর চেহারা এক অদ্ভুত গাম্ভীর্য, চোখে মুখে অনির্বচনীয় এক দ্বিধা। যেন কিছু বোঝা যাচ্ছে, আবার কিছুই বোঝা যাচ্ছে না। মাইশাকে সামনে দেখে ওর মুখে যে প্রকাশ ফুটে উঠেছে, সেটাকে কি খুশি বলা যায় নাকি বিস্ময়? কেউই নিশ্চিন্ত হতে পারল না। সামিরা দরজার দিকে ইঙ্গিত করে হঠাৎ বলে উঠল, ওই তো ভাইয়াও চলে এসেছে। ওর কণ্ঠে উচ্ছ্বাস থাকলেও ঘরের পরিবেশ এক মুহূর্তে থমকে গেল। উপস্থিত সবার দৃষ্টি চলে গেল দরজার দিকে। মিসেস সামিনা বেগম তখনই এগিয়ে গেলেন ছেলের দিকে। কাছে গিয়ে আদরের পরশে ছেলের গায়ে হাত বুলিয়ে বললেন, কি হলো আব্বু, এখানে দাঁড়িয়ে আছো কেন? এসো, ভেতরে এসো। আমি কিন্তু তোমার জন্য একটা সারপ্রাইজ এনেছি, সেটা নিশ্চয়ই বুঝে গেছো। আর হ্যাঁ, কালকের মিটিংটা কেমন হলো? হোটেলটা তো অনেক দূরে ছিল, তাই না? সারা রাতি তো সেখানে কাটাতে হয়েছে তোমায়। মিসেস সামিনা বেগমের মুখে মিটিং আর হোটেলে রাত কাটানো কথাগুলো শুনে যেন বাতাস থমকে দাঁড়ালো। চারিপাশটা এক নিমিষে ভারী হয়ে উঠল, কারণ সবাই জানে গতকাল রাতটা আরমান হাসপাতালে ছিল মায়ের পাশে। ও যে মাকে মিথ্যা কথা বলেছে, এটা বিশ্বাস করা কারো পক্ষে সহজ নয়, কারণ মায়ের কাছেও কখনো মিথ্যা বলেনি। আর এই অসঙ্গতিতেই জন্ম নিল বিস্ময়। সামিরা কিছু না বুঝে মুখ খুলতে গিয়েছিল। কিন্তু ভাইয়া তো কাল সারা রাত বাক্যটা শেষ হওয়ার আগে আবির ঝট করে ছুটে এসে মুখ চেপে ধরলো হাত দিয়ে। সামিরা বিস্ময়ে উ আওয়াজ করতে লাগলো। নিজের মুখ ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করলেও পারল না। আবির ফিসফিস করে বলল, কোথায় কি বলতো এখনো সেখানে শামুকের বাচ্চা শামুক, মুখটা বন্ধ রাখ, নাহলে বাড়িতে শুরু হয়ে যাবে মহাযুদ্ধ। সাবিনা বেগম এবার ঘুরে তাকালেন ওদের দিকে, চোখ কুঁচকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে আবির, এভাবে মুখ চেপে ধরলে কেন? ওর কি যেন বলতে চাইছিল সামিরা। আবির সঙ্গে সঙ্গে ওর হাত সরিয়ে নিল আর মুখে ঝটপট একটা বোকা হাসি ফুটিয়ে বলল, এমনি আসলে আমার মনে হলো ওর কথার মাঝে হঠাৎ করে হাঁচি পেয়েছে, তো আমি ভেবেছিলাম কাশবে, তাই একটু সামিরা তখনও ধাক্কা সামলে উঠতে পারেনি। নিজের অজান্তে কি বলার চেষ্টা করছিল তা ভেবে নিজের উপর বিরক্তি জন্মানো। বোকা বোকা একটা হাসি মুখে এনে বলল, গুরুত্বপূর্ণ কিছু না মাম। কথা শেষ করে সামিরা আস্তে করে একবার চোখ তুলে তাকালো আরমানের দিকে। ও দৃষ্টি পড়ল ভাইয়ের চোখে, তীক্ষ্ণ জ্বলন্ত। সেই চোখে যেন আগুন লুকিয়ে আছে। সামিরার বুক কেঁপে উঠল। নিঃশব্দে একটা শুকনো ঢোক গিলে নিল। তারপর কোনো কথা না বলে ধীর পায়ে মায়ের পাশে গিয়ে বসে পড়ল, একদম গা ঘেঁষে, যেন আশ্রয় নিতে চাইছে মায়ের কাছে। আঞ্জুমা বেগম তাড়াতাড়ি উঠে এসে সাবিনা বেগমের দিকে এগিয়ে এসে হাসি মুখে বললেন, আরে ভাবি, তুমি তো ওদের দুষ্টুমির কথায় এত মন দিয়েছো যে খেয়ালই করছো না তোমার মেহমানেরা সেই কখন থেকে দাঁড়িয়ে আছে, ওদের তো বসতে বলবে। সাবিনা বেগম যেন হঠাৎই বাস্তবে ফিরে এলেন। কপালে হাত থেকে হালকা ভঙ্গিতে বললেন, আরে দেখো কাণ্ড, আমিও না একেবারে ভুলেই গেছি। এই বয়সে মনটাই যেন গুবলেট হয়ে গেছে। চলুন বেআইন সাহেবা, আসুন আসুন, বসুন।
আর মাইশা বেটা, তুমিও এসো মা। সেই কখন থেকে তোমাদের দাঁড় করিয়ে রেখেছি, বুঝতেই পারিনি। বলতে বলতে উনি নিজে এগিয়ে গিয়ে মঞ্জিলা বেগম আর মাইশাকে হাত ধরে টেনে এনে সোফায় বসালেন। কিন্তু বসার মুহূর্তেই মঞ্জিলা বেগম ও মাইশার চোখে মুখে পড়ে গেল এক অদ্ভুত বিস্ময়ের ছাপ। কিছুক্ষণ আগে যেটুকু শুনেছেন তার মানে বুঝে উঠতে পারছিলেন না। আরমান মায়াকে ডিভোর্স দিয়েছে, কথাটা যেন এক ধাক্কায় চেপে বসেছে তাদের কানে। মঞ্জিলা বেগম অবাক কণ্ঠে সাবিনা বেগমের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, ভাবি, একটা কথা বুঝলাম না, আরমান বেটা মাকে ডিভোর্স দিয়েছে মানে? সাবিনা বেগম হালকা গলা নামিয়ে যেন অতি স্বাভাবিক ভঙ্গিতে বলল, আসলে কি বলো বেআইন, আমার শ্বশুরমশাই বেঁচে থাকতে জোর করেই আরমানের সঙ্গে মায়ের বিয়ে দিয়েছিলেন। ওই বিয়েতে আরমানের একদমই মত ছিল না, বললে হয়তো বিশ্বাস করবে না। এমনকি ব্ল্যাকমেল করেও রাজি করিয়েছিলেন উনি। আর যেই না উনি মারা গেলেন, আর আরমান সঙ্গে সঙ্গে ডিভোর্স দিয়ে দেয় মায়াকে। তবে চিন্তার কিছু নেই, ওদের বিয়ে হলেও একদিনের জন্য সংসার করেনি তারা। আমার ছেলেটা ওই মেয়েকে এই বাড়ির চৌকাঠ পেরোতে পর্যন্ত দেয়নি। বিয়ের পর থেকেই মায়া ছিল ওর বাপের বাড়িতেই। আর আমার আরমান ডিভোর্স দিয়েছে কেবলমাত্র মাইশা বেটার জন্যই। শুধু অপেক্ষা করছিল মাইশাকে খুঁজে পাওয়ার। সব কথা বলার পরও মিসেস সাবিনা বেগমের মুখে ছিল আত্মবিশ্বাসে ভরা এক আশ্বাসময় হাসি, কিন্তু তার প্রতিটি উচ্চারণ যেন বিষের মতো বিঁধে গেল মায়ের বুকে। সোফায় মাথা নিচু করে বসে থাকা মায়ার চোখ থেকে গড়িয়ে পড়ল দুই ফোঁটা পানি। ওর নিজের অজান্তে ও বুঝলো না কেন এত ব্যথা হচ্ছে, কেন বুকটা এত ভার হয়ে উঠল। কিন্তু মিসেস সাবিনা বেগমের কথাগুলো যেন কোনো এক দগ্ধ ইতিহাসের গায়ে লবণ ছিটিয়ে দিল। অন্যদিকে মায়েশা ও মঞ্জিলা বেগম হতবাক হয়ে শুনছিল সবটা। এত কিছু ঘটে গেছে অথচ তারা কিছুই জানতেন না। তবু আশ্চর্যের বিষয় হলো এই অবাক লাগার মাঝেও মঞ্জিলা বেগমের মুখে যেন এক পরোক্ষ তৃপ্তির আভা খেলে গেল। কারণ যা কিছুই ঘটুক না কেন, পরিস্থিতি এখন ওদের পক্ষে। মায়ের মতো একটা অতীত লুকানো সম্পর্কে মেয়ের জায়গায় সরিয়ে দিয়ে যদি নিজের মেয়েকে প্রতিষ্ঠা দেওয়া যায়, তবে সে সুযোগ হাতছাড়া করার মতো মানুষ তিনি নন। আরমান তাকিয়েছিল মায়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে। কারোর চোখে না পড়লেও ওর চোখে ঠিকই পড়ল মায়ের চোখ থেকে গড়িয়ে পড়া দুই ফোঁটা পানি। আর এটাই কেন জানি সহ্য হলো না ওর। ভীষণ বিরক্ত লাগলো নিজের প্রতি, আবার ওর মায়ের প্রতিও। সবকিছু এখন এলোমেলো লাগছে ওর কাছে। ও তো চায়নি মাইশাকে এই বাড়িতে নিয়ে আসতে। মাইশাকে এই বাড়িতে দেখে ভীষণ বিরক্ত লাগছে ওর, কিন্তু কেন সেটা বুঝতে পারছে না ও। ঠিক এমনটাই তো হওয়ার কথা ছিল, মাইশাকে খুঁজে পেলে নিয়ে আসবে এই বাড়িতে, তারপর বউ করে নিজের ঘরে তুলবে। কিন্তু কেন সবকিছু এলোমেলো লাগছে ওর। হ্যাঁ, ও ভালোবাসে পিচ্চি মায়াবতীকে, এখনো ভালোবাসেও। তবে মাইশাকে দেখে সেই অনুভূতি কেন আসছে না ওর? কেন মনে হচ্ছে মাইশা সেই মেয়ে নয় যার জন্য এই অনুভূতি? আর একটা কথা, মাইশাকে আমাদের আরমানই খুঁজে বের করেছে, কিন্তু ও হয়তো লজ্জায় আমাদের সাথে পরিচয় করিয়ে দেয়নি। আমি বুঝি আমার ছেলেকে, আর তাই মাইশাকে ডাইরেক্ট এই বাড়িতে নিয়ে এসেছি আমার ছেলের জন্য। এই কথার প্রতি উত্তরে কেউ কিছু বলল না, শুধু আরমান শান্ত গলায় বলল, মম, আমি গেলাম। রুবিকে ঠান্ডা পানি দিয়ে দিতে বলে এক গ্লাস। আর দাঁড়ালো না আরমান। গটগট পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। সবাই কিছুটা অবাক হলো আরমানের কোনো রিয়াকশন না দেখে। আরমান তো মাইশাকে না দেখেই ভালোবেসে এসেছে এতদিন। কিন্তু কই, তার মুখ দেখে তো মনে হচ্ছে না। সবসময় যেমন থাকে তেমনই স্বাভাবিক। মিসেস সামিনা বেগম কিছুটা হেসে মঞ্জিলা বেগমের উদ্দেশ্যে বলে উঠলেন, কিছু মনে করবেন না বেয়ান, আমার ছেলেটা এমনই, সবসময় গম্ভীর থাকে, এটাই ওর স্বভাব। মনের কথা মুখে প্রকাশ করতে পারে না। হ্যাঁ বিয়ান, বুঝতে পেরেছি। আরমান বেটা হয়তো লজ্জা পাচ্ছে। মাইশা, তুই যা আরমান বেটাকে পানি দিয়ে আয়। ঠান্ডা পানি চাইলো তো। এইবারই বউ হবি তুই, তাই এখন থেকে দায়িত্ব নিতে শিখতে হবে তোকে। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। যাও মাইশা বেটা, আরমানকে পানি দিয়ে আসো এক গ্লাস। আর এই ফাঁকে দুজনের কথা বলাও হয়ে যাবে। এরপর সাবিনা বেগম রুবিকে বলে দিল এক গ্লাস পানি দিয়ে মাইশাকে আরমানের রুমটা দেখিয়ে দিতে। রুবি একবার বলল, কিন্তু ম্যাম, স্যার যদি রেখে যায়? উনি পছন্দ করেন না ওনার কোনো কাজ কেউ করুক। আরে রুবি, কি সব বলছো? মাইশা আর অন্য কেউ এক হলো নাকি? মাইশা হচ্ছে আরমানের হবু বউ, তাই চিন্তা করো না, আরমান রাগ করবে না, বরং খুশি হবে। এরপর তিনি মাইশার দিকে তাকিয়ে বললেন, যাও মাইশা বেটা, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও, কোনো ভয় নেই। মাইশা হালকা হেসে জবাব দিল, ওকে আন্টি। মিসেস সাবিনা বেগম মৃদু রাগ দেখিয়ে বললেন, এই মেয়ে, কে তোমার আন্টি? হ্যাঁ, মম বলবে, মম, ঠিক আছে? মাইশা মুচকি হেসে জবাব দিল,
আচ্ছা ঠিক আছে মম। মায়ের পাশে বসে থাকা সামিরা মুখ বেঁকিয়ে মাইশাকে নকল করে বিড়বিড় করে বলে উঠল, আত্মা ঠিক আছে মম। ঢং দেখলে বাঁচি না। সামিরার কথা শুনে আবির ফিক করে হেসে দিল। ও ওদের কাছাকাছি বসেছিল তাই শুনেছে সামিরার কথা, আর মায়াও হাসলো কিছুটা, কিন্তু সেই হাসিতে নেই কোনো প্রাণ। কেমন যেন মরা মরা লাগলো সেই হাসি। সামিরা মায়া এবং আবিরকে উদ্দেশ্য করে বলল, মায়া আপু, আবির ভাইয়া, চলো আমরা রুমে চলো, আড্ডা দেবো। না রে চামুক, সময় নেই আমার। এরপর আবার অফিস যেতে হবে। তোর চল্লত ভাইয়া ছাড় দেবে না। ভাইয়া, তুমি আবার শামুক বলছো? যাও, আমি তোমার সাথে আর কথা বলবো না। চলো তো আপু, আমরা যাই। বলেই সামিরা টেনে নিয়ে গেল মায়াকে উপরে নিজের রুমের দিকে। আরমান একেবারে গোসল করে বেরোলো ওয়াশরুম থেকে, আর বেরোতেই দেখতে পেল অচেনা মানুষের উপস্থিতি। সত্যি কি অচেনা? নিজের মনকে প্রশ্ন করলো আরমান। এদিকে মাইশা ওয়াশরুমের দরজা খোলার আওয়াজে ঘুরে তাকালো আরমানের দিকে, আর তাকাতে নির্লজ্জের মতো হাঁ করে তাকিয়ে থাকলো। আরমানের কোমরে শুধু একটা টাওয়েল পাচানো, আর কোনো বস্ত্র নেই শরীরে। আরমানের ভীষণ রাগ হলো এভাবে মেয়েটা হুট করে রুমে এসে বসে থাকায়। ও গটগট পায়ে এগিয়ে গিয়ে খাটের উপরে রাখা জামা প্যান্ট তুলে নিয়ে আবারও গটগট পায়ে ওয়াশরুমে প্রবেশ করলো। তারপর জোরে আওয়াজ করে ওয়াশরুমের দরজা বন্ধ করে দিল, আর এই শব্দে কেঁপে উঠল মাইশা সহ বাইরের দরজার কাছ থেকে উকি দেওয়া সামিরাও। আরমানের রুমের দরজার কাছে থেকে কিছুটা দূরে দেওয়াল ঠেসে দাঁড়িয়ে আছে মায়া, আর ওর হাত শক্ত করে ধরে রেখে দরজার দিকে উকি দিচ্ছে সামিরা। মায়া সামিরাকে উদ্দেশ্য করে বলল, সামিরা, এভাবে কারো ঘরে উকি দিয়ে তাদের পার্সোনাল কথা শোনাটা ঠিক না। সামিরা ফিসফিস করে বলল, আরে আপু, কিছু হবে না, দেখতে দাও কি চলছে ভিতরে। আচ্ছা তাহলে তুমি দেখো, কিন্তু আমাকে যেতে দাও। কেউ দেখলে খারাপ ভাববে তো নাকি? সামিরা আবারও ফিসফিসিয়ে বলল, আরে কেউ খারাপ ভাববে না, আর এই সব কাজে একা একা মজা পাওয়া যায় না, তাই চুপচাপ দাঁড়িয়ে থাকো। মায়ার নিজেকে ভীষণ অসহায় ফিল হলো। যদি কেউ এই অবস্থায় ওদেরকে দেখে তাহলে বিষয়টা যে কতটা খারাপ দেখায় সেটা মেয়ে বুঝতে চাইছে না। এমনিতেও ওর মনটা ভালো নেই, কিচ্ছু ভালো লাগছে না ওর, সব কিছু গুলিয়ে যাচ্ছে যেন। এখনও মাইশা এবং আরমানের বিষয়টা ক্লিয়ার নয় ওর কাছে। আবার এটা ভেবে কষ্ট হচ্ছে যে ওর চাচি বা মাইশা আপু একবারও এখনও পর্যন্ত ওকে জিজ্ঞেস করলো না যে ও কেমন আছে। মায়ের ঘোর কাটলো আরমানের গম্ভীর আওয়াজে, যা রুমের দরজা খোলা থাকার জন্য স্পষ্ট শুনতে পাচ্ছে বাইরে থেকে। কারো রুমে ঢোকার আগে যে নক করতে হয় সেটা জানো না? আরমানের গম্ভীর গলার আওয়াজে মাইশা ওর মাথা নিচু করে নিল, তারপর মিনমিন করে বলল, আমি নক করেছিলাম, আপনি ওয়াশরুমে থাকায় হয়তো শুনতে পাননি। আরমান আবারও গম্ভীর গলাতেই বলল, তার জন্য সারা না পেলে এইভাবে পারমিশন ছাড়াই রুমে ঢুকে যাবেন? মাইশা এবার মুখ তুলে তাকালো আরমানের দিকে। আরে আপনি রাগ করছেন কেন? আপনাকে ওই অবস্থায় দেখে ফেললাম বলে এত রাগ করার কি আছে? আর আমি আপনার জন্য ঠান্ডা পানি এনেছিলাম। আরমান শান্ত গলায় বলল, আমি কি একবারও আপনাকে বলেছিলাম আমার জন্য পানি আনতে? আর আমার রুমে আমার পারমিশন ছাড়া কেউ প্রবেশ করুক এটা আমার পছন্দ না, আর আমি চাই না আমার কাছে অন্য কেউ করুক। তাই দ্বিতীয়বার আর এইসব করার চেষ্টা করবেন না। এখন যান এখান থেকে। আপনি আমায় এইভাবে অপমান করছেন কেন? আমি তো কিছুদিন পরেই আপনার বউ হব। বউ হবেন? হননি তো। আর কেউই বা গ্যারান্টি দিল যে আপনি আমার বউ হবেন? আপনি আমার সাথে এইভাবে কথা বলছেন কেন? আপনি না আমায় ভালোবাসেন অনেক বছর আগে থেকে। হ্যাঁ, ভালোবাসি সেই ছোট্ট মেয়েটিকে, যে মেয়েটা আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল। আর যাকে ভালোবাসা যায় তাকে চিনে নিতে চোখের দরকার হয় না, হৃদয়ের কম্পনে চেনা যায় তাকে। তুমি মাইশা, আমি মানি, কিন্তু আমার হৃদয় যে মায়াবতীকে চায়, যার কোনো প্রতিচ্ছবি তোমাদের পাই না। তাই তো তুমি মাইশা হয়েও আমার পিচ্ছি মায়াবতী না। মাইশা আরমানের কথা শুনে কেমন যেন ঘাবড়ে গেল, আর সেটা তার মুখে স্পষ্ট ফুটে উঠল। কিছুটা ভয়ে মাথা নিচু করে নিল, হয়তোবা লুকাতে চাইল ওর মুখের অনুভূতি। আর আরমান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল ওর দিকে। স্পষ্ট বুঝতে পারলো মাইশার ঘাবড়ে যাওয়া। আরমানের ঠোঁটের কোণে ফুটে উঠল একটা বাঁকা হাসি, তারপর বলল, I don't like it when someone suddenly enter my room. So you may leave now, Miss মাইশা তালুকদার। মাইশা অপমানে নাকি ভয় পেয়ে মাথা নামিয়ে চলে যেতে চাইল, বোঝা যায় না। তবে ওকে মাঝপথে থামিয়ে দিয়ে আরমান বলল, স্টপ। মাইশা পানির গ্লাসটা নিয়ে এসে খাটের পাশে ছোট্ট টেবিলটাতে রেখেছিল। আরমান সেদিকে এগিয়ে পানির গ্লাসটা হাতে তুলে নিয়ে আবারও মাইশার দিকে এগিয়ে এসে ওর হাতে ধরিয়ে দিয়ে বলল, ইউ ক্যান গো নাও। মাইশা আর কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে এলো। আর এদিকে সামিরা মাইশাকে রুম থেকে বেরিয়ে আসতে দেখে মায়াকে টেনে নিয়ে আবার সিঁড়ির কাছে চলে গেল। তারপর সামিরা এমন ভান ধরল যেন ওরা এখনই সিঁড়ি দিয়ে উপরে এসেছে। মায়া বিরক্ত হয়ে বলল, সামিরা কি করছো বলো তো এগুলো? আরে আপু, দেখতে থাকো শুধু। এদিকে মাইশা রুম থেকে বেরিয়ে সামিরা আর মায়াকে দেখে থতমত খেয়ে গেল যেন। সামিরা মায়ার হাত ধরে মাইশার মুখোমুখি দাঁড়ালো। তারপর সামিরা কিছুটা অবাক হওয়ার ভান করে বলল,
এ কি আপু, ভাইয়া আপনার হাতে পানি পান করেনি? আবারও একবার থতমত খেয়ে গেল মায়েশা। মুখে কিছুটা হাসি ফুটিয়ে তাড়াহুড়ো করে বলে উঠল, আসলে মানে পানি গরম হয়ে গেছে। সামিরা ওর কথায় ফিক করে হেসে দিয়ে বলল, পানি গরম হয়ে গেছে নাকি ভাইয়া গরম হয়ে গেছিল? মায়েশা বেচারির অবস্থা নাজেহাল। ওরা কি বুঝলো যে আরমান ডেকে গেছে? ওরা আবার শুনে ফেলেনি তো ওদের কথোপকথন? না না, ওরা তো এই আসছে, সামিরা তো এই বাড়িরই মেয়ে, ওদের তো জানারই কথা আরমানের সম্পর্কে। আর রুবি বলে মেয়েটা তো আগেই সাবধান করেছিল। নিজের মনে এই কথাগুলো ভাবছিল মায়েশা। সামিরার আওয়াজে ধ্যান ভাঙল ওর। কি হলো আপু, কি ভাবছো? ভাইয়া আবার সত্যি সত্যি গরম হয়ে যায়নি তো? আমার ভাইয়া কিন্তু পছন্দ করে না হুটহাট কেউ ওর রুমে যাক, গেলেই একদম রেগে বম, আর তারপর ব্লাস্ট। সামিরা শেষের কথাগুলো কিছুটা নাটকীয় ভঙ্গিতে বলল। মায়েশা মুখে কিছুটা জোর করে হাসি ফোটানোর চেষ্টা করে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।